সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি সকলেই ভালো আছো, সুস্থ আছো। আমরা আজকের ক্লাস শুরু করব। আজকে আমাদের এই তাপগতিবিদ্যার শেষ টপিকস নিয়ে আমরা একটু আলোচনা করব। এরপরে আমরা কিছু অঙ্ক করব এবং আমাদের পরবর্তী ক্লাসটা সৃজনশীল কোশ্চেনের উপরে আমরা নিব। তো আমাদের আজকের ক্লাসের টপিকস হচ্ছে এনট্রপি বা বিশৃঙ্খলা। এনট্রপি বা বিশৃঙ্খলা। তাহলে এখন প্রথমেই মনে যে প্রশ্নটা আসে সেটা হচ্ছে, তাহলে এনট্রপি জিনিসটা কি? আচ্ছা বয়েজ, আমরা তাহলে আবার একটু চলে যাই আমাদের প্রিভিয়াস অংশে, সেটা হচ্ছে সমষ্ণ প্রক্রিয়া এবং রুদ্ধতাপীয় প্রক্রিয়া, এই দুটো অংশে চলে যায়। আচ্ছা, তো সমষ্ণর ক্ষেত্রে কি স্থির ছিল? সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে স্থির ছিল হচ্ছে তাপমাত্রা, ঠিক আছে। কিন্তু রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কিন্তু আমরা তাপের আদান প্রদান হবে না এই কথাটা বলেছিলাম, কিন্তু আমরা বলি নাই যে ওখানে তাপ স্থির থাকবে, আমরা বলেছিলাম তাপের আদান প্রদান হবে না, ঠিক আছে। আচ্ছা, তাহলে যদি ওই রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কোনো কিছুর আদান প্রদান যদি না হয়, তাহলে ওখানে কিছু একটা তো ধ্রুব থাকেই। কনস্ট্যান্ট ছাড়া তো আমরা আসলে কোনো ইকুয়েশন পাই না। আমরা তো কনস্ট্যান্ট পেয়েছি, পিভি গামা ইকুয়াল টু ধ্রুবক। আমরা যখন রুদ্ধতাপীয় প্রক্রিয়া নিয়ে কথা বলেছি তখন পি ভি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু কনস্ট্যান্ট পেয়েছি। তার মানে অবশ্যই কিছু না কিছু ওখানে ধ্রুব রাশি ছিল। তাহলে তাহলে এনট্রপি কি? এই কথাটার উত্তরই হলো গিয়ে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় বস্তুর যে তাপীয় ধর্ম স্থির থাকে, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় বস্তুর যে তাপীয় ধর্ম স্থির তাপীয় ধর্ম ধ্রুব বা স্থির থাকে, সেই তাপীয় ধর্মকে বলা হয় হচ্ছে এনট্রপি। ওকে, আমি আবার রিপিট করছি, তাহলে এনট্রপি কাকে বলে? রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় বস্তুর যে তাপীয় ধর্ম স্থির বা অপরিবর্তিত থাকে তাকে এনট্রপি বলা হয়, ঠিক আছে। আচ্ছা, এখন এনট্রপি দ্বারা সিস্টেমে আসলে আমরা কি নির্ধারণ করি? এনট্রপি দ্বারা সিস্টেমে আসলে ওই সিস্টেমের বিশৃঙ্খলার অণু বা পরমাণুর বিশৃঙ্খলা পরিমাপ করি। এনট্রপি দ্বারা আমরা কোনো সিস্টেমের অণু বা পরমাণুর বিশৃঙ্খলা পরিমাপ করি। আরেকটা বিষয় একটু মাথায় রাখতে হবে, এনট্রপি বিষয়ে আরেকটা বিষয় একটু মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে সাধারণত তাপ বৃদ্ধির সাথে সাথে এনট্রপিও বৃদ্ধি পায়। এবং আরও একটি কথা মাথায় রাখতে হবে যে কোনো সিস্টেমের প্রকৃত এনট্রপি নির্ণয় করা সম্ভব নয়। আমি আবার রিপিট করছি, কোনো সিস্টেমের প্রকৃত এনট্রপি নির্ণয় করা সম্ভব নয়। কোনো সিস্টেমের প্রকৃত এনট্রপি নির্ণয় করা সম্ভব নয়। আমরা সাধারণত এনট্রপির পরিবর্তন নির্ণয় করতে পারি। এই জন্য সাধারণত এনট্রপিকে আমরা ডিএস দ্বারা প্রকাশ করে থাকি। এস দ্বারা এনট্রপিকে প্রকাশ করি। যেহেতু আমরা প্রকৃত এনট্রপি নির্ণয় করতে পারি না, তাই আমরা সাধারণত যেহেতু এনট্রপির পরিবর্তন নির্ণয় করে থাকি, তাই এটাকে ডিফারেনশিয়াল আকারে প্রকাশ করা হয়, ঠিক আছে। আচ্ছা, ডিএস ইকুয়াল টু এনট্রপি ডিএস ইকুয়াল টু ডি কিউ ডিভাইড বাই টি। ওকে, আচ্ছা, তাহলে আমি আবারও বলছি, এনট্রপিকে আমরা সাধারণত পরিবর্তন আকারে প্রকাশ করি, আর সেই পরিবর্তন এনট্রপি ডিএস ইকুয়াল টু ডি কিউ ডিভাইডেড বাই টি। ওকে, আচ্ছা, এখন এককটা তোমরা সহজেই বুঝতে পারছো, যেহেতু উপরে কি আছে, তাপের পরিবর্তন বা তাপের একক কি? জুল। আর নিচে কি? তাপমাত্রা এসআই একক কি? কেলভিন। তাহলে তোমরা সহজেই বুঝতে পারছো যে এনট্রপির একক হলো জুল পার কেলভিন, ঠিক আছে। এবার আসো আমরা মাত্রা নিয়ে কথা বলি। এর মাত্রা হচ্ছে এস, এনট্রপি এস ইকুয়াল টু এম
এল স্কোয়ার টি ইনভার্স টু তাপমাত্রার জন্য থেটা, থেটা ইনভার্স 1। ওকে, তাহলে আমি আবারও বলছি, এম এল স্কোয়ার টি ইনভার্স টু তাপমাত্রার জন্য এনট্রপির কে আমরা এনট্রপির মাত্রা আমরা সাধারণত থেটা দ্বারা প্রকাশ করে থাকি, তাই থেটা টু দি পাওয়ার ইন মাইনাস 1। ওকে, এটাই হলো কি আমাদের এনট্রপি এর মাত্রা। ঠিক আছে, তাহলে আবার দেখো ডিএস ইকুয়াল টু, এটার ফর্মুলা পরিবর্তন আকারে আমরা প্রকাশ করি, ডিএস ইকুয়াল টু ডিকিউ ডিভাইডেড বাই টি। এখানে ডিকিউ অর্থাৎ তাপমাত্রা, তাপের পরিবর্তন, তাপের পরিবর্তন দ্বারাই তাপের পরিবর্তনের সাহায্যে আমরা সাধারণত এনট্রপির পরিমাণ করে থাকি। আর এনট্রপি বলতে সাধারণত বাংলায় কোনো সিস্টেম বা অণু বা পরমাণুর বিশৃঙ্খলার পরিমাপ নির্ণয় করা হয়। আর এনট্রপি এর একক আমরা পেলাম জুল পার কেলভিন, এবং এনট্রপি এর মাত্রা, এনট্রপি এর মাত্রা এমসিকিউ এর জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এনট্রপি এর মাত্রা হচ্ছে এম এল স্কোয়ার টি ইনভার্স টু থেটা ইনভার্স 1। এই হলো গিয়ে আমাদের এনট্রপি সংক্রান্ত থিওরিটিক্যাল আলোচনা। এবার আমরা ম্যাথ, এনট্রপির এই অংশটুকুর সাথে ম্যাথের অংশটুকু, ম্যাথ করার অংশটুকু মিলবে না। আচ্ছা, এখন এই এনট্রপি সংক্রান্ত ম্যাথগুলো আমরা কিভাবে সলভ করব সেই বিষয়ে আমি একটু বিস্তারিত আলোচনা করতে চাই। তার আগে আমি একটু বলতে চাই, ধরো যে -5°C তাপমাত্রার কোনো বরফকে যদি আমরা জলীয় বাষ্পে পরিণত করতে চাই, তাহলে কয়টা ধাপ অতিক্রম করতে হবে? কোশ্চেনটি আমি আবারও বলছি, ধরো -5 না, ধরো -7°C তাপমাত্রার একখণ্ড বরফকে যদি আমরা জলীয় বাষ্পে পরিণত করতে চাই, তাহলে কয়টা ধাপ লাগবে? আচ্ছা, এই কোশ্চেনটা করার সাথে সাথে তোমরা অনেকেই ধারণা করে নিয়েছো যে 3টা ধাপ লাগবে। তোমাদের ধারণা মতে কি কি ধাপ? তোমাদের ধারণা মতে ওই যে বরফ কঠিন, তো কঠিন থেকে সে হচ্ছে পানি হবে, তো কঠিন থেকে পানি হলো, কঠিন একটা ধাপ, পানি একটা ধাপ, আবার পানি থেকে বাষ্প হলো। অনেকেই তোমরা আনসার দেবে 3টা ধাপ, কিন্তু না, ওটা আসলে জলীয় বাষ্পে পরিণত হতে গেলে 5টা ধাপ অতিক্রম করবে। 5টা ধাপ, কারণ কঠিন সরাসরি তরলে পরিণত হয় না, বা বরফ সরাসরি পানিতে পরিবর্তন হয় না। ঠিক আছে, আচ্ছা, তাহলে বরফ প্রথমে 0°C তাপমাত্রার বরফে পরিণত হবে, তারপরে সেই 0°C তাপমাত্রার বরফ 0°C তাপমাত্রার পানিতে পরিণত হবে, আবার সেই 0°C তাপমাত্রার পানি 100°C তাপমাত্রার পানিতে পরিণত হবে, তারপরে 100°C তাপমাত্রার পানি 100°C তাপমাত্রার জলীয় বাষ্পে পরিণত হবে। তাহলে আমরা স্টেপ পেলাম কয়টা? আমরা স্টেপ পেলাম হচ্ছে 4টা। বরফ থেকে বরফ, বরফ থেকে পানি, পানি থেকে 100° পানি, 100° পানি থেকে 100° জলীয় বাষ্প। তাহলে আমরা এখানে স্টেপ পেলাম 4টি। এই 4টি স্টেপে এনট্রপির পরিবর্তনটা কিভাবে হয়, প্লাস হচ্ছে তাপের পরিবর্তনটা কিভাবে হয়, সেটা আমরা একটি ফ্লো চার্টের মাধ্যমে দেখলে তোমাদের সূত্রটা মাথায় থাকবে, অবস্থার পরিবর্তনটাও তোমরা বুঝতে পারবে, এবং হচ্ছে অঙ্কগুলো সহজে ধরতে পারবে। তাহলে আমরা একটু ফ্লো চার্টের মাধ্যমে করি। হ্যাঁ, -7°C তাপমাত্রার বরফ থেকেই আমরা যাব। ফার্স্টে হচ্ছে -7°C বরফ। 7°C বরফ হবে হচ্ছে, এখানে অবস্থাটাও লিখে দিই, বরফ 7°C বরফ হবে 0°C বরফ।
ওকে, 0 ডিগ্রি সেলসিয়াসের বরফ থেকে এটা হবে হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াসের পানি। 0 ডিগ্রি সেলসিয়াস থেকে পানি থেকে এটা হবে হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াসের বাষ্প। আবার 100 ডিগ্রি সেলসিয়াসের পানি, আর 100 ডিগ্রি সেলসিয়াসের পানি থেকে এটা হবে হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াসের বাষ্প। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের মোট ধাপ। এটা একটা ধাপ, এটা একটা ধাপ, এটা একটা ধাপ, এটা একটা ধাপ, এই হচ্ছে আমাদের মোট 4টি ধাপ। সাধারণত এটাই ফাইনাল টোটাল একটা ধাপ, তবে এই পুরো ধাপ দিয়ে সাধারণত ম্যাথ আসে না, ম্যাথ ভেঙে ভেঙে আসে, সেটা আমি আলোচনা করব। আগে আমি টোটাল ফর্মুলাগুলো কিভাবে আসছে সেটা নির্ণয় করি। দেখো এখানে দুইভাবে এনট্রপি পরিবর্তন আমরা নির্ণয় করব, সেটা হচ্ছে একটা তাপমাত্রা থাকলে আর একটা হচ্ছে দুইটা তাপমাত্রা থাকলে। তাপমাত্রা দুইটা থাকলে এনট্রপির সূত্রটা হয়ে যায় একরকম, আর তাপমাত্রা একটা থাকলে এনট্রপি পরিবর্তন, এনট্রপির সূত্রটা হয়ে যায় একরকম। সেটা আমি দেখাবো, সূত্রগুলো আমি আবার ডিটেলস ডিরাইভ করে দেখাবো। জাস্ট এটা আগে আমরা একটু বোঝার জন্য আমরা শর্টকাটে একটা ফ্লো চার্টের মাধ্যমে এটা আমরা একটু দেখে নিচ্ছি। আচ্ছা, তাহলে এখানে একটু খেয়াল করো, এটা T1, এটা T2, প্রথম ক্ষেত্রে এটা T1, এটা হচ্ছে T2। তাহলে এখানে কি তাপমাত্রার পার্থক্য রয়েছে। দেখো তাপমাত্রার পার্থক্য রয়েছে কিন্তু অবস্থার কিন্তু পরিবর্তন হয়নি। তাহলে তাপমাত্রার পার্থক্য থাকলে এই স্টেজে এসে এই স্টেজে dq ইকুয়াল টু, আমি আবার সাইডে এনট্রপির সূত্রটা লিখে দিচ্ছি, ds ইকুয়াল টু dq ডিভাইড বাই t। তাহলে তাপের পরিবর্তনও লাগবে প্লাস এনট্রপির পরিবর্তন আমাদের লাগবে। তাহলে এই ক্ষেত্রে তাপের পরিবর্তন, প্রথম স্টেপে তাপের পরিবর্তনটা কত, dq ইকুয়াল টু m s is ডেল থিটা। যেহেতু এটা তাপের পরিবর্তন আকারে আছে তাই সেলসিয়াস স্কেলে নেই বা কেলভিন স্কেলে নেই, একই হবে। ওকে, তারপরেও আমরা জিনিসগুলো আসলে যখন এগুলো নিয়ে কাজ করব, কেলভিন স্কেল নিয়ে কাজ করাটাই আমাদের জন্য উপযুক্ত হবে। সো আমরা এই জিনিসগুলো তাপের পরিবর্তন যেখানে আসবে সেখানে আমরা কেলভিন বা সেলসিয়াস যে কোনো একটা নিয়ে কাজ করলেই হবে। কিন্তু যখন শুধু তাপ নেব তখন আমরা অবশ্যই কেলভিন তাপ নিয়ে কাজ করব। তাহলে এখন দেখো, এখন এই জিনিসটা যদি এখানে বসিয়ে দিই, এটাতে এখানে বসিয়ে দিলে এখানে এনট্রপির পরিবর্তন ds ইকুয়াল টু আমরা আসলে পাবো msi ln T2 বাই হচ্ছে T1। ঠিক আছে, এখানে কিন্তু পরিবর্তন নয় বলে এখানে পরম তাপমাত্রা আকারে লেখা হয়েছে, অর্থাৎ কেলভিন টেম্পারেচারেই এটাকে আমরা লিখব। তা এই হচ্ছে আমাদের প্রথম স্টেজের তাপের পরিবর্তন এবং এনট্রপির পরিবর্তন নির্ণয়। এনট্রপির এই ফর্মুলাটা কিভাবে আসলো সেটা আমি বলেছি যে আমাদের এই ফ্লো চার্টের শেষে আমি দেখাবো। আচ্ছা, তাহলে এটা গেল, এই সূত্রটা কেন লিখলাম বা এই সূত্রটা কেন আসলো, এটা হচ্ছে অবস্থান পরিবর্তন নেই কিন্তু তাপের পরিবর্তন আছে, তাপের পরিবর্তন থাকার কারণে এই সূত্রটা এইভাবে হয়ে গেল। ঠিক আছে, কিভাবে হলো সেটা আমরা একটু পরে আবার আলোচনা করছি। ওকে, আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের প্রথম ধাপ। ওকে, আচ্ছা, তো এরপরে দেখো, আচ্ছা এখানে এস আইস মানে হচ্ছে, এখানে এস মানে হচ্ছে আপেক্ষিক তাপ, এস মানে আপেক্ষিক তাপ, আর এস আইস বলতে এখানে যেহেতু অবস্থার পরিবর্তন আছে, তিনটা অবস্থা আছে, তাই আমি এখানে স্টেপের নামগুলো দিয়ে লিখেছি বা আপেক্ষিক তাপের কোনটা কোন আপেক্ষিক তাপ সেটা দিয়ে দেখানোর চেষ্টা করেছি। তো এস আইস মানে হচ্ছে এখানে আপেক্ষিক তাপ, এস মানে আপেক্ষিক তাপ আর আইস মানে হচ্ছে বরফের আপেক্ষিক তাপ। আচ্ছা, বরফের আপেক্ষিক তাপ, বরফের তাপ হচ্ছে 2100 জুল পার কেজি পার কেলভিন। এই মানগুলো তোমাদের একটু মনে রাখতে হবে, একটু মুখস্থ রাখতে হবে। অনেক সময় অঙ্কে দেওয়া থাকে কিন্তু অনেক সময় দেওয়া থাকে না, কারণ এগুলো খুবই কমন একটা জিনিস। যখন আমরা তাপের চ্যাপ্টার নিয়ে আলোচনা করি তখন এই বিষয়গুলো খুবই কমন একটা টপিক। ঠিক
ঠিক আছে। আচ্ছা, তাহলে এরপরে এই স্টেজে দেখো তাপের পরিবর্তন আছে, তাপের পরিবর্তন নেই। দেখো 0°C 0°C, এই স্টেপে তাপের কোনো পরিবর্তন নেই, এই স্টেপে অবস্থার পরিবর্তন আছে। ঠিক আছে, তাহলে এই স্টেপের ক্ষেত্রে dq আমরা লিখতে পারি mLF। m মানে ভর, আর LF মানে কি? LF মানে হচ্ছে বরফ গলনের আপেক্ষিক সুপ্ততা। আচ্ছা, এটা তো আশা করছি তোমরা লিখে নিয়েছো। আমরা হচ্ছে এই স্টেজের এই টার্মটা নিয়ে একটু আলোচনা করি। LF ইকুয়াল টু বরফ গলনের আপেক্ষিক সুপ্ততা। ঠিক আছে, তাহলে এটার মান কত? ইকুয়াল টু 336,000 জুল পার কেজি। ঠিক আছে, আর ভর তো ভর, যেই ভরের বরফ নিয়ে আমরা কাজ করব সেই ভর। আর এলএফ মানে হচ্ছে বরফ গলনের আপেক্ষিক সুপ্ততা, এর মান হচ্ছে 336,000 জুল পার কেজি। এই মানটাও আমাদেরকে একটু মনে রাখতে হবে। আচ্ছা, তাহলে এনট্রপি পরিবর্তন কত হবে? ডিএস ইকুয়াল টু ডিকিউ ডিভাইডেড বাই টি। তাহলে এখান থেকে আমরা কি পাবো? mLF ডিভাইডেড বাই টি। এই গেল আমাদের দ্বিতীয় ধাপ। ঠিক আছে। আচ্ছা, সাধারণত এই সূত্রটাই আমরা পাই। আর যদি তাপের পরিবর্তন না থাকে তাহলে আমরা সাধারণত এলএফ বা এটা স্টেপ অনুযায়ী বা অবস্থা অনুযায়ী আমরা এলএফ ইউজ করি বা এলভি ইউজ করি, কিন্তু এটাই হচ্ছে ফর্মুলা যখন তাপের পরিবর্তন থাকে না। আর এটা হচ্ছে যখন তাপের পরিবর্তন থাকে তখন এটা হচ্ছে এনট্রপির ফর্মুলা। সাধারণত আমরা এই দুই প্রকারের ফর্মুলাই পাই, কিন্তু অবস্থা অনুযায়ী এটা হচ্ছে চেঞ্জ হয়ে যায়। কি চেঞ্জ হয়ে যায়? আইস ওই যে আপেক্ষিক তাপের অবস্থা, কোন অবস্থার আপেক্ষিক তাপ সেটা চেঞ্জ হয়ে যাবে, কিন্তু ভরের চেঞ্জ হবে না। ঠিক আছে। আচ্ছা, এবার তাহলে আমরা একটু আমাদের তৃতীয় ধাপ নিয়ে আলোচনা করি। তৃতীয় ধাপে কি হয়েছে? 0°C থেকে কোথায় চলে গেছে? 100°C। 0°C থেকে চলে গেছে 100°C। ওকে, তার মানে এখানে কি হয়েছে? এখানে তাপের পরিবর্তন হয়েছে। আর তাপের পরিবর্তন হলেই আমাদের dq ইকুয়াল টু ms। এখানে অবস্থা কি? দেখো অবস্থা কি এখানে? এটাও পানি পানি এখানে, তাহলে এটা কি অবস্থায় আছে? তরল অবস্থায় আছে, বা বরফের ক্ষেত্রে পানির অবস্থায় আছে। এই ক্ষেত্রে আমাদের আপেক্ষিক তাপ ইউজ করতে হবে SW, অর্থাৎ পানির আপেক্ষিক তাপ, এবং আমরা পেয়ে যাব হচ্ছে ডেল থিটা। ওকে, আচ্ছা, এটা গেল হচ্ছে তাপের পরিবর্তন। ওকে, আচ্ছা, এনট্রপির পরিবর্তনটা কত? ডিএস ইকুয়াল টু, এই ক্ষেত্রে আমরা পাবো mSW লন T2 বাই হচ্ছে T1। এই ক্ষেত্রে এটা হচ্ছে T1 আর এটা হচ্ছে T2। আমি আবার বলছি, এই তৃতীয় ধাপের ক্ষেত্রে এইটা T1, এটা হচ্ছে T2। ঠিক আছে, তৃতীয় ধাপ। তাহলে তৃতীয় ধাপে আমাদের নতুন যে একটা টার্ম আসলো, সেই টার্মটা হচ্ছে SW, অর্থাৎ পানির আপেক্ষিক তাপ। আচ্ছা, এটা তো আশা করছি তোমরা লিখে নিয়েছিলে। লিখে না নিলে আবার একটু লিখে নাও, দেখে একটু লিখে নাও, এটা লিখে রাখো। যেহেতু আমার জায়গা শর্ট, সেহেতু আমি একটু ওটা মুছে মুছেই ইউজ করব। আচ্ছা, এখন একটু খেয়াল করো। আচ্ছা, নতুন একটা টার্ম আসলো আমাদের তৃতীয় ধাপে, সেটা হচ্ছে SW। SW মানে হচ্ছে পানির আতাপ। আতাপ মানে হচ্ছে আপেক্ষিক তাপ। ঠিক আছে, এর মান হচ্ছে 4200 জুল পার কেজি পার হচ্ছে কেলভিন। ওকে, পানির আপেক্ষিক তাপ হচ্ছে, লিখে নাও এগুলো, পানির আপেক্ষিক তাপ হচ্ছে 4200 জুল পার কেজি পার কেলভিন। ওকে, এই গেল আমাদের হচ্ছে তৃতীয় ধাপের তাপের পরিবর্তন এবং এনট্রপির পরিবর্তন নির্ণয় সংক্রান্ত বিষয়। এরপরে আমরা চলে যাব চতুর্থ ধাপে। চতুর্থ ধাপ বা আমাদের এখানকার শেষ ধাপ। একটু শেষ ধাপে একটু খেয়াল করো, এখানে কি তাপের পরিবর্তন আছে? এখানে তাপের পরিবর্তন নেই, এখানে পরিবর্তন আছে হচ্ছে অবস্থার। আচ্ছা, অবস্থার কি পরিবর্তন? এক্ষেত্রে পানি থেকে অবস্থার পরিবর্তন হয়ে বাষ্পে পরিণত হয়ে গেছে। যে তাপমাত্রার কারণে তার অবস্থান পরিবর্তন হয়, সেই তাপমাত্রাকে আমরা সাধারণত বলে থাকি হচ্ছে সুপ্ত তাপ, আপেক্ষিক সুপ্ত তাপ, যার মান আমরা লিখছি। তাহলে এইখানে আমাদের আবার একটা সুপ্ত তাপ ব্যবহৃত হবে।
কি ধরনের সূত্রতাপ ব্যবহৃত হবে? যেহেতু পানি থেকে বাষ্প হয়েছে, তাই এখানে যে সূত্রতাপ ব্যবহৃত হবে সেটাকে আমরা বলবো হচ্ছে বাষ্পীভবনের আপেক্ষিক সুপ্ত তাপ। বাষ্পীভবনের আপেক্ষিক আপেক্ষিক সুপ্ত তাপ। ঠিক আছে? আচ্ছা, তাহলে সেই বাষ্পীভবনের আপেক্ষিক সুপ্ত তাপ দিয়ে আমরা তাপের পরিবর্তনটা লিখে ফেলি। তাপের পরিবর্তনটা হচ্ছে dq ইকুয়াল টু এম এল ভি। ওকে, এলভি মানে হচ্ছে বাষ্পীভবনের আপেক্ষিক সুপ্ত তাপ। আর এই ফর্মুলাটা দিয়ে ডিএস এর মান কি পাবো আমরা? এই ফর্মুলাটা দিয়েই ডিএস এর মানটা আমরা পেয়ে যাব হচ্ছে এম এলভি ডিভাইডেড বাই টি। টি বলতে আমরা সবসময় কেলভিন টেম্পারেচার নিব। আমি আবার বলছি, টি বলতে আমরা সবসময় কেলভিন টেম্পারেচার নিব, কিন্তু যেখানে তাপের পরিবর্তন অবস্থায় থাকবে সেখানে কেলভিন নিলেও চলবে, সেলসিয়াসে নিলেও চলবে, কারণ পরিবর্তনটা দুই ক্ষেত্রেই সমান হয়। ঠিক আছে? ওকে, তাহলে আমি এই জায়গাটা মুছে ফেলছি। মুছে আমি ইয়েটা লিখে দিচ্ছি, এলভি এর মানটা কত সেটা লিখে দিচ্ছি। এলভি এলভি বাষ্পীভবনের বাষ্পীভবনের আপেক্ষিক সুপ্ততাপ। বাষ্পীভবনের আপেক্ষিক সুপ্ততাপ। ওকে, তো বাষ্পীভবনের আপেক্ষিক সুপ্ততাপ এই মান হচ্ছে 2.26 ইনটু 10 টু দি পাওয়ার 6। এটা হবে হচ্ছে গিয়ে জুল পার কেজি। তাহলে এলভি, এম এর মান তো ভর, যেই ভরের বরফ নেওয়ার কাজ করছে সেটা, আর এলভি মানে হচ্ছে বাষ্পীভবনের আপেক্ষিক সুপ্ততাপ, যার মান 2.26 ইনটু 10 টু দি পাওয়ার 6 জুল পার কেজি। এই হচ্ছে আমাদের মোটামুটি তাপের পরিবর্তন, এন্ট্রপির পরিবর্তন, তাপের পরিবর্তন, এন্ট্রপির পরিবর্তন, এই সূত্রগুলো ইউজ করে আমরা সাধারণত এন্ট্রপির পরিবর্তন অংশের অঙ্কগুলো করে থাকি। আমি একটু পরে আলোচনা করব যে এটা কিভাবে আসলো, এই স্টেপটা কিভাবে আসলো। আচ্ছা, বইয়ের অনেক অঙ্কে এই স্টেপটা বারবার ব্যাখ্যা করে দিয়ে তারপরে সূত্রটা আসছে, কিন্তু আমি বলবো যেহেতু আমাদের অনেকগুলো স্টেপের অঙ্ক করতে হয়, এক্ষেত্রে কিন্তু দুইটা বা তিনটা, একটা স্টেপের অঙ্ক খুব কমে আসে, দুইটা বা তিনটা স্টেপের অঙ্ক দিয়ে বলে যে এন্ট্রপির পরিবর্তন, মোট এন্ট্রপির পরিবর্তন নির্ণয় করো। তাহলে তাহলে সেই ক্ষেত্রে আমাদের অঙ্কটা ওইরকম বারবার ভেঙে ভেঙে করতে গেলে অঙ্কটা অনেক বড় হয়ে যাবে। এই জন্য আমরা সরাসরি এই ফর্মুলাটা ইউজ করলেই চলবে ফর্মুলা হিসেবে, কোনো প্রবলেম নেই। কিন্তু কিভাবে আসলো সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তার আগে এই ক্ষেত্রে ধরো যে যদি -7°C বরফ যদি 100°C জলীয় বাষ্পে পরিণত হয়, সেই ক্ষেত্রে মোট এন্ট্রপি পরিবর্তন যদি নির্ণয় করতে হয়, এটার মোট এন্ট্রপি কত হবে? এটার ধাপ 1 এর জন্য এটা DS1, এটা DS2, এটা DS3, এটা DS4, যেহেতু চতুর্থ ধাপ। তাহলে যদি যদি এমনি কোনো একটা ম্যাথই আমাকে বলতো যে -7°C তাপমাত্রার বরফকে 5 কেজি বরফকে, আমি অঙ্কটা লিখে দেবো, এটা তোমাদের হোমওয়ার্ক হিসেবে থাকবে। -7°C তাপমাত্রার 5 কেজি বরফকে 100°C তাপমাত্রার জলীয় বাষ্পে পরিণত হতে মোট এন্ট্রপি পরিবর্তন নির্ণয় করো। তাহলে আমরা প্রতিটা ধাপে ধাপে এন্ট্রপিটা নির্ণয় করে আমরা চারটা কি করব? মোট এন্ট্রপি। মোট এন্ট্রপির ফর্মুলা তাহলে আমরা কি লিখব? মোট এন্ট্রপির পরিবর্তন। মোট এন্ট্রপির পরিবর্তন DS ইকুয়াল টু DS1 প্লাস DS2 প্লাস DS3 প্লাস DS4। ঠিক আছে, এটাই হবে হলো গিয়ে মোট এন্ট্রপি পরিবর্তন। আশা করছি তোমরা ধাপে ধাপের ম্যাথগুলো বুঝতে পেরেছো। সাধারণত এই চারটা ধাপ দিয়ে ম্যাথ খুবই কম আসে, দুটো ধাপ বা তিনটা ধাপ আসে। সেই ক্ষেত্রে আমাদের ধাপগুলো বুঝে, আগে যদি আমরা ধাপগুলো বুঝে থাকি বা বুঝে ফেলি, তাহলে ধাপগুলো বুঝে ফেলতে আমাদের ফর্মুলা ইউজ করতে খুব বেশি প্রবলেম হবে না। আচ্ছা, সাপোজ যদি আমরা এরকম একটা অঙ্ক দিই যে 10°C তাপমাত্রার 5 কেজি পানিকে, 10°C তাপমাত্রার 5 কেজি পানিকে জলীয় বাষ্পে পরিণত করতে এন্ট্রপি পরিবর্তন বলতো, তাহলে এখানে ধাপ কয়টা হবে? 10°C তাপমাত্রার পানি, দেখো
10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি কি হবে, 100 ডিগ্রি সেলসিয়াসের পানি হবে। আর 100 ডিগ্রি সেলসিয়াসের পানি থেকে 100 ডিগ্রি সেলসিয়াসের জলীয় বাষ্প হবে। তাহলে আমি যে অঙ্কটার কথা বললাম, ওই যে 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি, 100 ডিগ্রি সেলসিয়াস 5 কেজি পানি 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে পরিণত হতে এন্ট্রপির পরিবর্তন কত? তাহলে আমাদের কি করতে হবে, এই দুটো স্টেপ ব্যবহার করতে হবে। ঠিক আছে, এই দুটো স্টেপ ব্যবহার করতে হবে, এই ফর্মুলাটা ইউজ করে। সেক্ষেত্রে ওটা S1 S2, যেহেতু দুইটা ধাপ, S1 S2। তো এই দুটো ফর্মুলা ইউজ করে এন্ট্রপির পরিবর্তনগুলো নির্ণয় করে মোট এন্ট্রপির পরিবর্তন নির্ণয় করতে হবে। আবার সাপোজ ধরো বললো -5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 5 কেজি বরফ 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে পরিণত হতে মোট এন্ট্রপি পরিবর্তন কত? তাহলে এখানে মোট এন্ট্রপি পরিবর্তন হবে তিনটা ধাপে। কি হবে, -5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি হবে, 0 থেকে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার -5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ হবে, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি হবে। সেই 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে পরিণত হবে। তাহলে আমাদের ওই তিন ধাপের এন্ট্রপি নির্ণয় করে মোট এন্ট্রপি বের করতে হবে। ঠিক আছে, অর্থাৎ এই ধরনের অঙ্ক বা এন্ট্রপির অঙ্কগুলো ভালো করে বোঝার জন্য আমাদের ম্যাথটা কয় ধাপে আছে সেটা বোঝাটা খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, আশা করছি তোমরা বুঝতে পেরেছো এবং তোমরা ফর্মুলাগুলা লিখে নিয়েছো। আমি এখন এই ফর্মুলাটা এটা কিভাবে আসলো সেটা তোমরা ইজিলি বুঝতে পারছো, যে dq/t এটা আমাদের মূল ফর্মুলা। তো এখানে যেহেতু dq = mlf, তাহলে dq এর জায়গায় mlf/t বসিয়ে দিলে হয়ে গেল। তো এই ফর্মুলাটা কিভাবে এসেছে তোমরা বুঝতে পেরেছো, বাট এই ফর্মুলাটা কিভাবে আসলো সেটা হয়তো এখনো তোমরা বুঝতে পারো নাই। তাই এই ফর্মুলাটা কিভাবে আসলো সেটা নিয়ে আমি একটু আলোচনা করব। ঠিক আছে, আচ্ছা তাপমাত্রার পরিবর্তনে এন্ট্রপি নির্ণয়। তাহলে এই ধাপটাকে আমরা কিভাবে বলতে পারি? এই ধাপটাকে আমরা বলতে পারি, ধরো যে তাপমাত্রা পরিবর্তন হয়েছে, তার মানে T1 থেকে T2 তাপমাত্রা হয়েছে, তাহলে এন্ট্রপির পরিবর্তন dS = এই ক্ষেত্রে ইন্টিগ্রেশন হচ্ছে আমাদের মূল ফর্মুলা dQ/ হচ্ছে T, আর এই যে T1 থেকে T2 তাপমাত্রা হয়েছে, তাপমাত্রার পরিবর্তন এন্ট্রপি নির্ণয়, তাহলে T1 থেকে T2 হয়েছে। আচ্ছা, এখন তাপমাত্রার পরিবর্তনের ক্ষেত্রে dQ এর মান আমরা কি জানি, msdt। ওকে, তাহলে dQ এর জায়গায় আমি msdt বসিয়ে দিই। এটা আমরা জানি dQ = তাপমাত্রার পরিবর্তন থাকলে তাপের পরিবর্তন কত হবে, dQ = msdt। ওকে, আচ্ছা dQ = msdt, তাহলে আমি ওই জিনিসটা বসিয়ে দিই T1 T2 dQ এর জায়গায় msdt/t। তাহলে একটু খেয়াল করো, যেহেতু এটা তাপমাত্রার সাপেক্ষে ইন্টিগ্রেশন, তাই আমি বাকিগুলোকে কনস্ট্যান্ট হিসেবে সামনে নিয়ে চলে আসি। তাহলে ms কনস্ট্যান্ট, এখানে T1 T2 1/t dt একটু ভাঙিয়ে লিখলাম। কেন ভাঙিয়ে লিখলাম? কারণ এখানে আমরা একটা ইন্টিগ্রাল ফর্মুলা ইউজ করব, সেটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ 1/x dx = কত হয়, ইন্টিগ্রেশন অফ 1/x dx = আমরা লিখি সাধারণত হচ্ছে ln x। ওকে, তাহলে আমরা ওই জিনিসটাই লিখবো, আমি সূত্রটা এখানে লিখে দিচ্ছি। আচ্ছা, তাহলে ইন্টিগ্রেশন অফ 1/x dx = আমরা সাধারণত লিখি ln x + c। আচ্ছা, যেহেতু এটা ইনফাইনাইট ইন্টিগ্রাল, তাই একটা কনস্ট্যান্ট দাম চলে আসে, সেটাকে আমরা সিধা লিখি। কিন্তু এটা কিন্তু ফাইনাইট ইন্টিগ্রাল। ঠিক আছে, কেন ফাইনাইট? কারণ এখানে কি আছে, লিমিট আছে, একটা সীমাবদ্ধতা আছে। তো সীমার মধ্যে থাকলে সেই ক্ষেত্রে আর কনস্ট্যান্টটা আসে না, তখন আমরা ওই সীমা দিয়ে এটাকে ক্যালকুলেট করে মানটা বের করতে পারি। আচ্ছা, তাহলে ms = তাহলে আমরা এখানে কি লিখবো, অ্যাকর্ডিং টু আওয়ার ইন্টিগ্রাল ফর্মুলা ln t, আর উপরে লিখবো হচ্ছে আপার লিমিট আর লোয়ার লিমিট। ওকে, আচ্ছা এখন আমি এই পাশের এগুলোকে আশা করছি তোমরা এগুলা লিখে দিয়েছো। আমি এই পাশের টার্মগুলোকে একটু মুছে ফেলি। আচ্ছা, এই পাশের টার্মগুলো মুছে ফেলে আমি
লিখছি ডিএস ইকুয়াল টু, দেখো এম এস, এখন আমি ইন্টিগ্রালের মান বসাবো এম এস লন টি টু মাইনাস, এটা হচ্ছে সূত্রের মাইনাস, আপার লিমিটের মান মাইনাস লোয়ার লিমিটের মান, তাহলে হচ্ছে লন টি ওয়ান। ঠিক আছে, এই হচ্ছে আমাদের এখান থেকে এইখানে আসলাম আমরা। আচ্ছা, এটাকে এখন কি লিখতে পারি, লন যখন মাইনাস আকারে থাকে তখন সেটাকে যদি আমরা কমন নিয়ে নিই তাহলে কত লিখবো, লন টি টু ভাগ আকারে লিখবো টি ওয়ান। এই হচ্ছে আমাদের ডিএস। তাপমাত্রার পরিবর্তন থাকলে আমরা এইভাবে এনট্রপির পরিবর্তনটা নির্ণয় করে থাকি। এই ফর্মুলাটাই আমরা আমাদের বারবার এরকম ভেঙে আসতে হবে না, আমরা ডিরেক্টলি এটা ইউজ করতে পারবো। ঠিক আছে, আচ্ছা তাহলে চলো আমরা একটু ম্যাথমেটিক্যাল প্রবলেম দেখে আসি। তার আগে তোমাদের জন্য তোমাদের জন্য দুটি এইচডব্লিউ আমি সেট করতে চাই। আচ্ছা, তাহলে আমরা এইচডব্লিউ দিয়েই শেষ করছি। আমাদের এইচডব্লিউ এক নম্বর এইচডব্লিউ -5°C তাপমাত্রার 5 কেজি পানি, 5 কেজি বরফকে 100°C তাপমাত্রার জলীয় বাষ্পে পরিণত করতে এনট্রপির পরিবর্তন, মোট এনট্রপির পরিবর্তন দেই, মোট এনট্রপির পরিবর্তন কত। ঠিক আছে, আমরা আরেকটা প্রবলেম দিয়ে দিই। 100°C তাপমাত্রা, 100°C তাপমাত্রার 5 কেজি পানিকে 100°C তাপমাত্রার জলীয় বাষ্পে পরিণত করতে এনট্রপির পরিবর্তন কত। তাহলে এই দুটো তোমাদের এইচডব্লিউ হিসেবে থাকলো। আর এর সাথে সাথে আমাদের তাপগতিবিদ্যা সংক্রান্ত চ্যাপ্টারের থিওরিক্যাল পার্ট শেষ হয়ে গেল এবং মাঝখানে আমরা অঙ্ক দেখিয়েছি। আমরা এর পরের ক্লাসে ক্রিয়েটিভ কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। তো এই অঙ্ক দুটো তোমাদের এই চ্যাপ্টারের এইচডব্লিউ হিসেবে, এই লেকচারের এইচডব্লিউ হিসেবে থাকলো। অবশ্যই তোমরা এইচডব্লিউ খাতায় এগুলোকে করে রাখবে। তো ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, অনেক ধন্যবাদ।